জি স্যার, প্লিজ কন্টিনিউ। জি লাইভ শুরু করেছেন? জি স্যার, লাইভ শুরু হয়েছে, প্লিজ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। প্রথমেই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্নাপস পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য এবং স্নাপসের আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমি আপনাদের সাথে আছি ডক্টর আকিব হোসেন। আমি বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি। এখন বর্তমানে আছি বিএসএমইউ তে ফেজ এ নেফ্রোলজিতে। তো রেসিডেন্সি অনেকের কাছে স্বপ্নের মতো। স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, সাথে টেকনিক্যালও হতে হবে। এই কথাগুলাই আমি বিভিন্ন পোস্টে বলেছি বা বিভিন্ন সময় বলে থাকি। আর ক্লাস শুরু করার আগে একটু কথা বলি যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তারা জুমে অবশ্যই বলতে পারবেন, সাথে যারা ফেসবুক লাইভে আছেন আমি লাইভে কানেক্টেড আছি, সেখানেও প্রশ্ন করলে আমি উত্তর দিব আর কি। ঠিক আছে? তো প্রথমেই একটা কথা বলে শুরু করি, সেটা হচ্ছে রেসিডেন্সি পরীক্ষার জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য কোন জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ডিটারমিনেশন। প্রথম থেকে যা রেসিডেন্সির জন্য পড়তেছেন একটা লং টাইম ধরে, এটাকে একটা মিশন ভাবে ভাবতে হবে এবং মন থেকে গ্রহণ করতে হবে, আর সেই অনুযায়ী আপনাদের প্রিপারেশন প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে? এবং এটা কোনো শর্ট ওয়ে না, লং ওয়ে, লম্বা ঘোড়ার দৌড়। এখানে একদিন পড়লাম একদিন পড়লাম না এভাবে আসলে হবে না, প্রতিদিনই পড়তে হবে। ঠিক আছে? তো আর বেশি কথা না বলে আমি কাজের কথায় চলে যাই, যে এই রেসিডেন্সি পরীক্ষার জন্য রেগুলার পরীক্ষা দেওয়ার উপকারিতাটা কি। যে পরীক্ষার আগে অনেকগুলা পরীক্ষা দিচ্ছি, এর উপকারিতা কি সেটা নিয়ে একটু বলি। যে in your residency exam you need to give regular exam or you will fall behind। এটার অর্থ হচ্ছে এটা যে যারা নিয়মিত পরীক্ষা দিবেন আর যারা দিবেন না তাদের মধ্যে অবশ্যই একটা পার্থক্য তৈরি হবে। অনেক কিছু ব্রেনে দ্রুত ক্লিক করবে না। যারা পরীক্ষা দিবেন না তাদের ক্ষেত্রে এটা হবে, আর যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু স্ট্যান্ড দেখলে অনেক কিছু বুঝে ফেলবেন, বা অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে কোন কোশ্চেনে আপনার সবগুলা ট্রু দাগাতে হবে বা কোন কোশ্চেনে সবগুলা ফলস দাগাতে হবে। অর্থাৎ কোন কোশ্চেনে 3টা অপশন বা 4টা অপশন ট্রু হওয়ার সম্ভাবনা বেশি, আর কোন কোশ্চেনে 3টা বা 4টা অপশন ফলস হওয়ার সম্ভাবনা বেশি। আপনার স্টেম আননোন, আন্দাজে দাগাতে হচ্ছে, কিন্তু পরীক্ষা দিলে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার মধ্যে কাজ করবে। আর পরীক্ষা দিচ্ছি শুধুমাত্র কোন স্টেম ট্রু কোন স্টেম ফলস এটা জানছি, এটা কিন্তু খুব বেশি কাজে দিবে না আপনাদেরকে। প্রত্যেকটা কোশ্চেন টু কোশ্চেন ইলাবোরেটলি সলভ করতে হবে। আপনি যদি কোনো একটা কোথাও কোনো কোচিং এ বা অন্য যে কোনো কোথাও
পরীক্ষা দেন, জেনারেল ফার্মাকোলজির উপরে 50টা কোশ্চেন থাকে বা 40টা কোশ্চেন থাকে, আপনি যদি 40টা কোশ্চেন ভালোভাবে সলভ করেন তাহলে অলমোস্ট আপনার 30 টু 40 টপিক জানা হয়ে যাবে, ঠিক আছে। আর পাশাপাশি জানতে হবে একটা স্টেম ট্রু বলা হয়েছে, এটা কেন ট্রু হচ্ছে, আর একটা স্টেম ফলস বলা হয়েছে, এটা কেন ফলস বলা হচ্ছে। এই জিনিসগুলো না জানলে, কখনোই আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে না, কখনোই না। আমি শুধু পড়তেছি 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 কিন্তু পরীক্ষা দিচ্ছি না, এটা কিন্তু আমি রেজাল্ট পাবো না। আর পরীক্ষা দেওয়ার আর একটা সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারবেন, যে আপনার পড়াটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনার আরো কিছু অ্যাড করার প্রয়োজন কিনা, আরো কোনো গাইডলাইন নেওয়া উচিত কিনা, সেটা আপনি বুঝতে পারবেন। এখন চলে আসি যে এই নিয়মিত পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে সিনাপস একাডেমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। সেটা হচ্ছে আমরা একটা সেন্ট্রাল মেরিট লিস্ট তৈরি করে থাকি, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার পজিশন কত, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে চাচ্ছেন, ঠিক আছে, সেই সাবজেক্ট আপনার পজিশনটা কেমন আছে এটা জানতে পারবেন। অনলাইনে ক্লাস হচ্ছে, হ্যাঁ অনলাইন ক্লাস হচ্ছে। হ্যালো বন্ধ করে দেবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করি। সিনাপস একাডেমি কিভাবে আপনাকে সাহায্য করবে সেটা বলছিলাম। তো আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষার পরে এক্সটেন্সিভ সলভ ক্লাস নেওয়া হয়। সলভ ক্লাসগুলোর মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা টপিক সাথে কোনটা ট্রু কোনটা ফলস সেটা আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়ে থাকি। আজকে আমি কয়েকটা ডেমো কোশ্চেন রেখেছি, আপনারা যেগুলা দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন কোচিং এ পরীক্ষা নিব তখন সেটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব সেটা বুঝতে পারবেন। আর আমাদের এখানে আরেকটা বড় বেনিফিট হচ্ছে লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। অর্থাৎ যেমন আজকে জুমে অ্যাড হয়েছেন, আপনাদের কি সুবিধা কি অসুবিধা, কোনটা বুঝতে পারছেন না, কোথায় কনফিউশন হচ্ছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। অর্থাৎ আপনি আপনার কনফিউশন গুলো দূর করার জন্য একটা ফ্লোর পাচ্ছেন, একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। এখন চলে আসি যে ফার্মাকোলজিতে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি। তার আগে বলি, ফার্মাকোলজি সাবজেক্টটা খুব সহজে আপনি পড়তে পারবেন, অর্থাৎ পড়তে গেলে মনে হয় সহজ, কিন্তু বিশ্বাস করুন আপনি যখন পরীক্ষায় যাবেন এই স্টেম গুলা এত বেশি কনফিউজিং করবে আপনি চিন্তাও করতে পারবেন না। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা রিলিভেন্ট টপিকে আসছে, এজন্য একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে যখন আপনি একটা সিঙ্গেল টপিক করে পরীক্ষা দিচ্ছেন, যেমন জেনারেল ফার্মাকোলজি পড়ে পরীক্ষা দিচ্ছেন, তখন কোশ্চেন গুলা অ্যান্সার করা আপনার পক্ষে যতটা সহজ হবে, আবার যখন আপনি ফুল ফার্মাকোলজি সাবজেক্ট অর্থাৎ জেনারেল অ্যান্ড সিস্টেমিক ফার্মাকোলজি পরীক্ষা দিবেন বা তখন কিন্তু অতটা সহজ হবে না। এরপরে যখন আরো 6টা সাবজেক্ট অ্যাড হবে আপনার মেইন পরীক্ষাতে, সেটা আপনার পক্ষে জন্য আরো কঠিন হবে যে কোনো স্টেম রিকল করা, ঠিক আছে। সেজন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যখন যেটা পড়বেন খুব ভালোভাবে পড়বেন এবং জিসটা নিয়ে যেতেই হবে। কিছু কিছু জিনিস আছে যে ভুল করা পাপ, সহজ জিনিস ভুল করা যাবে না। আপনি যদি কঠিন জিনিস একটা দুটা ভুল করেন হয়তো অতটা সমস্যা হবে না। অনেক কথা বলে ফেললাম, এখন ফার্মাকোলজির মার্ক ডিস্ট্রিবিউশনে আসি। জেনারেল ফার্মাকোলজি, এখান থেকে আপনার 8 থেকে 10টা কোশ্চেন এভারেজে আসে রেসিডেন্সি পরীক্ষায়, অর্থাৎ প্রায় 40 থেকে 50টা স্টেইন, ঠিক আছে। আর সিস্টেমিক ফার্মাকোলজির বেশ কয়েকটা ভাগ আছে, সেখান থেকে অলমোস্ট 15 to 18 কোশ্চেন আসে। এনএস এন্ড সিএনএস ফার্মাকোলজি থেকে আসে 2 থেকে 5 মার্ক, কার্ডিও ফার্মাকোলজি থেকে আসে 2 থেকে 4 মার্কস, রেনাল ফার্মাকোলজি থেকে আসে 2 থেকে 3 মার্কস, এন্ডোক্রাইন এন্ড রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি থেকে উই ক্যান এক্সপেক্ট 2 to 3 মার্কস। ড্রাগস ইন ব্লাড ডিসঅর্ডার, এখান থেকে সব বছর কোশ্চেন আসে না, আসলেও 1 থেকে 2টা কোশ্চেন এসে থাকে। আর অকুলার ফার্মাকোলজি এন্ড মাইগ্রেন, এখান থেকে লাস্ট কয়েক বছর বেশ কয়েকটা কোশ্চেন আসছে, অর্থাৎ ডিপ্লোমা এবং রেসিডেন্সি 2 জায়গাতে কোশ্চেন আসছে।
এখান থেকে কোশ্চেন আসে যে কোন কোন ড্রাগ গুলা গ্লুকোমাতে ইউজ করা হয়, কোন ড্রাগ গুলা মায়োটিক্স, কোন ড্রাগ গুলা মাইডিয়াটিক্স, এগুলা এসে থাকে। এগুলা পড়ে যেতেই হবে। আপনি এগুলা মানে মাত্র 5 থেকে 6টা বক্স বা 6টা টপিক এখান থেকে পড়লে আপনার কমন আসবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন অ্যানেস্থেটিক এখান থেকে 2 to 4 মার্কস, অ্যানালজেসিক থেকে 2 to 4 মার্কস, অ্যান্টিমাইক্রোবিয়াল থেকে 3 to 5 মার্কস এসে থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ফার্মাকোলজিতে অন্য সাবজেক্টের সাথে আপনার মার্চ করতে পারে। যেমন অ্যান্টিমাইক্রোবিয়ালে ফার্মাকোলজি থেকে যেই কোশ্চেন আসবে সেটা আবার আপনি যখন মাইক্রোবায়োলজি পড়বেন সেখান থেকেও আপনার কোরিলেট করতে পারে। তারপরে অ্যানেস্থেটিক্স, অ্যানালজেসিক, এগুলাও যারা সার্জারি ফ্যাকাল্টিতে আছেন তাদের ক্ষেত্রে অ্যানেস্থেটিক্স হয়তো এখান থেকে না পড়লেও চলবে, ওখান থেকে অনেক কিছু পড়া হয়। ঠিক আছে, আবার ড্রাগস এন্ড ব্লাড ডিসঅর্ডার, এগুলো এটা ফিজিওলজি বা ডেভিডসনের ফ্যাকাল্টি বেস থেকে কমন আসতে পারে। আচ্ছা, তো আজকে আমরা ডেমো কোশ্চেন রেখেছি 5টি। প্রথম কোশ্চেনে চলে আসি। প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ গিভস ইনফরমেশন অ্যাবাউট ইটস, অর্থাৎ প্লাজমা হাফ লাইফ একটা ড্রাগের কি কি সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে। অপশন এ অ্যাবজর্পশন, অপশন বি ডোজ রিকোয়ারমেন্ট, সি থেরাপিউটিক ইন্ডেক্স, অপশন ডি ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, অপশন ই ম্যানেজমেন্ট অফ ওভারডোজ। আচ্ছা, যারা আমার সাথে জুমে কানেক্টেড আছেন তারা প্লিজ একটু অ্যান্সার করেন, বা যারা ফেসবুক লাইভে আছেন তারা অ্যান্সার করেন, ব্রেন স্টর্মিং হবে। আর বিশ্বাস করেন, আমি একটা কথা আজকে বলতেছি, আপনারা এটা লিখে রাখতে পারেন যে আজকে যে 5টা কোশ্চেন এবং টপিক আলোচনা হবে এখান থেকে ডিপ্লোমা পরীক্ষায় কমপক্ষে একটা এবং রেসিডেন্সি পরীক্ষায় 2টা কোশ্চেন চলে আসতে পারে। আজকের সেশনটা মনোযোগ দিয়ে শুনলে আপনার কমন কোশ্চেন আসবেই। ঠিক আছে, ভাইয়া এ আর সি হচ্ছে ফলস, এ সি ফলস। আচ্ছা, আর কেউ আছেন আর একটু রেসপন্স করেন। ARC false. ওকে, আপনারা অনেক ভালো পারতেছেন, আমি হয়তো এত সুন্দর করে পারতাম না। ঠিক আছে, তো এখন অ্যান্সার গুলো দেখে নি। এ আর সি ফলস, বি ডি ই অপশন 2 হবে। আচ্ছা, তো আমি প্রথমে বলেছি যে অনলি কোনটা ট্রু কোনটা ফলস এটা জানা আমার উদ্দেশ্য না, ফুল টপিক জানা উদ্দেশ্য, এবং কেন ট্রু কেন ফলস সেটা জানা আমার উদ্দেশ্য। আচ্ছা, এখন আমি ডিসকাশনে চলে যাই। এখানে বলা হয়েছে প্লাজমা হাফ লাইফ সম্পর্কে। তো হাফ লাইফ কয় ধরনের আছে এটা আমার স্লাইডে নাই, আমি বলছি, আপনারা যারা শুনছেন নোট করে নিতে পারেন। হাফ লাইফ 3 ধরনের হয়: প্লাজমা হাফ লাইফ, ইলিমিনেশন হাফ লাইফ এবং বায়োলজিক্যাল হাফ লাইফ। তো ইলিমিনেশন আর বায়োলজিক্যাল হাফ লাইফ আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, প্লাজমা হাফ লাইফটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো ডেফিনেশনটা দেওয়া আছে, দেখে নিই আমরা। টাইম taken for plasma concentration to decline half of original concentration, অর্থাৎ একটা ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন কোন সময়ের মধ্যে সেটা হাফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, প্লাজমা হাফ লাইফটা হচ্ছে ফার্মাকোনাইটিক প্রোফাইলের একটা পার্ট। এটা অনেকেই মিস করেন বা অনেকেই ভুল করেন, অনেকে বলে থাকেন ফার্মাকোডিনামিক্স, কিন্তু না, ফার্মাকোডিনামিক্স না, এটা ফার্মাকোনাইটিক্স, এবং এখানে কোনো সন্দেহ নাই। এবং চলে আসতে পারে। ঠিক আছে, তো একটা ইকুয়েশন দিয়েছি, এরপরে দেখেন টি হাফ ইকুয়াল 0.7 * VD/CL। এই ইকুয়েশনটাও চলে আসতে পারে একটা স্টেম হিসাবে। ঠিক আছে, VD/CL বলেছি, ভিডি কি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, আর সিএল হচ্ছে ক্লিয়ারেন্স অফ দ্য। আচ্ছা, এখন প্লাজমা হাফ লাইফের ইম্পর্টেন্স কি সেটা দেখি। gives an idea about duration of action, amount to be administered, অর্থাৎ আমাকে কোন ডোজে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে সেটা এখানে বলে আমরা ধারণা পাবো। এরপরে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা 6 ঘন্টা পর পর দিব না 12 ঘন্টা পর পর দিব, সেটা আমরা প্লাজমা হাফ লাইফ থেকে জানতে পারি। ফর্মুলেশন অফ ডোজেস শিডিউল, প্রায় কাছাকাছি সমর্থক শব্দ, একটা ডোজ থেকে আমরা কিভাবে ডোজটা শিডিউল করতে পারি সেটা জানতে পারবো। আর ম্যানেজমেন্ট অফ ওভারডোজ, যেটা আমাদের
অপশন ইতে ছিল। আচ্ছা, এর আরো কয়েকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে স্টাডি স্টেটে আসতে কত সময় লাগবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ইউজফুল ইন এস্টিমেটিং টাইম টু স্টাডি স্টেট অ্যাপ্রক্সিমেটলি 4 half lives are required to reach about 94% of a new steady state. আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে স্টাডি স্টেট কি? তো স্টাডি স্টেটটা হচ্ছে যে কনসেন্ট্রেশনটা আপনার বডিতে প্রয়োজন সেই কনসেন্ট্রেশনটা যখন আমি দিতে পারবো, ঠিক আছে, এবং এটা করতে ইউজুয়ালি 4 হাফ লাইফের দরকার হয়, অর্থাৎ 4টা হাফ লাইফের ডোজ দিলে সেটা স্টেডি স্টেটে যেতে পারবে। আচ্ছা, এরপরে বলা হলো কোন সময়ের মধ্যে থেকে এটা বডি থেকে এলিমিনেট হবে, অর্থাৎ একটা ড্রাগ আপনার বডিতে কত সময় থাকতেছে সেটা আমরা এখান থেকে ধারণা পাবো। আচ্ছা, এরপরে বলা হয়েছে ডোজিং ইন্টারভাল। এটা আগেও বলেছি যে কোন ডোজিং ইন্টারভালে দিলে ড্রাগটা বেশি ইফেক্টিভ হবে সেটা আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি, একটু মনোযোগ দিয়ে দেখেন, আগেরটা বলেছি ইম্পর্টেন্স, আর এখন হচ্ছে ফ্যাক্টরস মডিফাইং লাইফ। দুইটা কিন্তু ডিফারেন্ট, অনেকে এখানে মার্চ করে ফেলে, কিন্তু কোনোভাবে মার্চ করা যাবে না। ইম্পর্টেন্স এক আর ফ্যাক্টরস হচ্ছে আলাদা। এখানকার সবচেয়ে ইউজ করা হচ্ছে অ্যাবজর্পশন, অর্থাৎ অ্যাবজর্পশন প্লাজমা হাফ লাইফের মডিফাইং একটা ফ্যাক্টর, কিন্তু এটা কোনোভাবেই ইম্পর্টেন্স না। অর্থাৎ আমরা এখান থেকে অ্যাবজর্পশন থেকে প্লাজমা হাফ লাইফের কোনো ধারণা পেতে পারি না। এটা অনেক বইতে, অনেক কোচিং সেন্টারে বা অনেক জায়গায় ট্রু কারেক্ট করে, কিন্তু এটা ট্রু হবে না, এটা ফলস হবে। যদি কোশ্চেনে আসে ফ্যাক্টরস মডিফাইং প্লাজমা হাফ লাইফ, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাবজর্পশন ট্রু হবে। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, এখন আমরা বলে ফেলি ফ্যাক্টরস গুলো কি কি। সেটা হচ্ছে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোন রুটে দিচ্ছি সেটার পরে প্লাজমা হাফ লাইফ ডিপেন্ড করবে। এরপরে ডোজ অফ ড্রাগ, ডোজ যদি বাড়িয়ে দিই তাহলে প্লাজমা হাফ লাইফটাও বেশি হবে, এটা সহজ জিনিস। এজ অফ দ্য পেশেন্ট, তো এজ অফ দ্য পেশেন্ট, পেশেন্টের যে এজ, এরপর প্লাজমা হাফ লাইফ ডিপেন্ড করতেছে। এক্সট্রিম অফ টু এক্সট্রিমিটি অফ এজ, অর্থাৎ যখন আর্লি এজ আর ওল্ড এজ, এই দুই ক্ষেত্রে প্লাজমা হাফ লাইফটা আপনার হচ্ছে বেশি হবে, কারণ এখানে লিভারের যে এনজাইম গুলো মেটাবলিজম করে সেটা অতটা ইফেক্টিভ থাকে না, ঠিক আছে। জেনেটিক ফ্যাক্টরস প্লাজমা হাফ লাইফের বড় একটা মডিফাইং ফ্যাক্টর। যেমন স্লো অ্যাসিলেটরদের ক্ষেত্রে যখন আইসোনিয়াজিড দেওয়া হয় সেক্ষেত্রে প্লাজমা হাফ লাইফটা বেশি, কিন্তু জেনেটিক্যালি যারা ফাস্ট অ্যাসিলেটর তাদের ক্ষেত্রে প্লাজমা হাফ লাইফটা কম হবে। সরি। আচ্ছা, এরপরের পয়েন্টটা দেখি, প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ এ ড্রাগ বায়ো ট্রান্সফরমেশন, এলিমিনেশন অফ এ ড্রাগ। এখন চলে আসি যে ফ্যাক্টরস মডিফাইং প্লাজমা হাফ লাইফের আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ড্রাগ অ্যাবজর্পশন অবশ্যই মডিফাইং ফ্যাক্টর, কিন্তু এর কোনো ইম্পর্টেন্স নাই, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাবজর্পশনের কোনো ধারণা পাই না। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে দেখেন যে ইনক্রিজ অ্যাবজর্পশন ডিক্রিজ হাফ লাইফ, যদি অ্যাবজর্পশন দ্রুত হয় তাহলে হাফ লাইফ কমে যাবে। ডোজ শিডিউল, অবশ্যই ডোজ শিডিউল হাফ লাইফকে মডিফাই করে। ড্রাগ ডিস্ট্রিবিউশন, যেই ড্রাগটা ডিস্ট্রিবিউশন দ্রুত হয়ে যাবে বডিতে সেটা হাফ লাইফটা কমে যাবে। আচ্ছা, এরপরে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেটা আমি একটু আগেও বলেছি, pathology in kidney or liver decrease expression and prolong half life. কিডনি বা লিভারে প্যাথোলজি থাকলে ড্রাগ বের হতে পারবে না, বডি থেকে মেটাবলাইজ হতে পারবে না, ফলে হাফ লাইফ বেড়ে যাবে। এখন প্লাজমা হাফ লাইফ অফ সাম ড্রাগ, আমি এখানে মাত্র 6টা ড্রাগ দিয়েছি এবং 6টাই মহা ইম্পর্টেন্ট। ভীষণ দেখলে দেখবেন যে এখানে মহা বড় একটা লিস্ট দেওয়া আছে, এত কিছু কিন্তু মনে রাখা সম্ভব না। আমি যে যদি মনে রাখলে তো অবশ্যই ভালো, কেউ যদি সবগুলা ড্রাগের নাম মনে রেখে যেতে পারেন অবশ্যই ওয়েলকাম। আর যিনি এত কিছু পারবেন না তিনি প্রয়োজনে মানে অ্যাটলিস্ট এই 6টা একটু জেনে যায়, চলে আসতে পারে।
আচ্ছা, এখানে বলি অ্যাসপিরিন এর প্লাজমা হাফ লাইফ 15 মিনিটস, প্যারাসিটামল 2 আওয়ার, ইনসুলিন 3 to 9 মিনিটস, ক্লোরোকুইন 50 ডেজ। অর্থাৎ যদি অপশনে আসে যে কোন ড্রাগের প্লাজমা হাফ লাইফ সবচাইতে বেশি এই 5টা অপশন দিয়ে বা 4টা অপশন দিয়ে, তাহলে ক্লোরোকুইন হবে 50 ডেজ। আর ক্লোরোকুইনের সাইড এফেক্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন পড়বেন বা আমি যখন বলবো সিস্টেমিক ফার্মাকোলজির মধ্যে, তখন ইনশাআল্লাহ এটা আলোচনা করা হবে। এরপরে আসি ক্লোনাজিপাম। ক্লোনাজিপাম 25 আওয়ার, ডিগক্সিন 40 আওয়ার্স। আর ডিওক্সিন সম্পর্কে একটু না বললে এখানে ভুল হয়ে যাবে, যে মনে রাখবেন আমরা যখন হার্ট ফেলিওর পেশেন্টকে ডিওক্সিন দিয়ে থাকি, আমরা কিন্তু সপ্তাহে 6 দিন দিই, একদিন অফ রাখতে বলি, কারণ ড্রাগ টক্সিসিটি হতে পারে, কারণ প্লাজমা হাফ লাইফটা বেশি। এই কোশ্চেনটা অবশ্যই মানে এই টপিকটা বা এই কনসেপশনটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমাদের আজকের সেকেন্ড কোশ্চেন, ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন ক্যান বি প্রলংড বাই। অর্থাৎ আমরা একটা ড্রাগ দিচ্ছি, যে ড্রাগটার ডিউরেশনটা আমরা কিভাবে বাড়াতে পারবো সে প্রসঙ্গে বলা হয়েছে। অপশন এ, ইনক্রিজিং হেপাটিক মেটাবলিজম, অর্থাৎ হেপাটিক মেটাবলিজম বাড়াতে হবে কিনা। ইনক্রিজিং প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ডিলেইং রেনাল এক্সক্রিশন, ডিলেইং দ্য অ্যাবজর্পশন। অপশন ই, ডিক্রিজিং ডোজ অফ দ্য ড্রাগ। যারা জুমে আছেন প্লিজ অ্যান্সার করুন, অথবা যারা ফেসবুক লাইভে আছেন তারাও একটু লাইভে বলুন বা কমেন্ট করুন কোশ্চেন নাম্বার দিয়ে, যে অ্যান্সার কি কি হতে পারে বা হবে। BCD ট্রু। আপু বলেছেন BCD ট্রু। আচ্ছা, আর কেউ? BCD true. ট্রু, ওকে। এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার গুলো দেখে ফেলি যে কি কি হচ্ছে। আপনারা সঠিক উত্তর দিয়েছেন BCD ট্রু, এ এবং ই ফলস হবে। আচ্ছা, তো এখন আমরা হাউ টু প্রলং ড্রাগ অ্যাকশন এছাড়া আর কি কি ফ্যাক্টর আছে সেগুলো জেনে নিই। গিভিং লার্জার ডোজ, অর্থাৎ যখন ডোজ বাড়াচ্ছি সেক্ষেত্রে ড্রাগ অ্যাকশনটা প্রলং হবে। ইনক্রিজ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, স্লোয়িং অ্যাবজর্পশন, ডিক্রিজিং মেটাবলিজম। অর্থাৎ একটা ড্রাগের মেটাবলিজম যদি কমিয়ে দিই আমরা, তাহলে অ্যাকশনটা বেড়ে যাবে। খুবই সহজ হিসাব। ডিক্রিজিং এক্সপ্রেশন, অর্থাৎ রেনাল এক্সপ্রেশন যদি আমরা কমিয়ে দিতে পারি কোনোভাবে একটা ড্রাগের, তাহলেও এর ড্রাগ অ্যাকশনের টাইমটা বেড়ে যাবে। ডিক্রিজিং গাট মোটিলিটি, ফ্রিকুয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ইউজিং ট্রান্সডার্মাল ট্রান্সডার্মাল ডেলিভারি দেওয়া হয়, সেক্ষেত্রেও ড্রাগ অ্যাকশনটা প্রলঙ্গিং হবে। হয়তো এখন শুনতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই অপশন গুলাই, এই স্টেম গুলাই পরীক্ষার সময় কনফিউজিং করবে, আপনাকে কনফিউজ করে দিবে। আচ্ছা, তো কোশ্চেন ছিল যে আমরা কিভাবে ড্রাগ অ্যাকশন প্রলং করতে পারি, সেক্ষেত্রে সেখানে BCD ট্রু ছিল, আমরা আরো অপশন জানলাম। এখন চলে আসি হাউ টু শর্টেন ড্রাগ অ্যাকশন। এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসতে পারে। ইনক্রিজ রেনাল এক্সপ্রেশন, ওখানে পড়েছিলাম রেনাল এক্সপ্রেশন কমাতে হবে, আর এখানে পড়ছি বাড়াতে হবে। খুব সহজ, তাই তো? আচ্ছা, এরপরে আছে হেপাটিক মেটাবলিজম। যদি আমরা হেপাটিক মেটাবলিজমটা কমিয়ে দিই, সেক্ষেত্রেও বাড়িয়ে দিই হেপাটিক মেটাবলিজম, সেক্ষেত্রেও ড্রাগ অ্যাকশনটা কমে যাবে। ইনক্রিজ রেট অফ অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন রেটটা বাড়লেও ড্রাগ অ্যাকশন কম হবে। ইনক্রিজ ডিস্ট্রিবিউশন ইনটু টিস্যুস, যখন প্লাজমা থেকে ড্রাগ টিস্যুতে চলে যাবে তখন অ্যাকশন কমে যাবে। এর পরের পয়েন্টটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং মনে রাখা সহজ, কিন্তু এটা ভুল হয়, সেটা হচ্ছে র্যাপিড মেটাবলিজম। অনেকে কনফিউজ হয়ে যায়, হ্যাঁ র্যাপিড মেটাবলিজম হলে কি লাইফ বাড়বে না কমবে? এটা অবশ্যই প্লাজমা হাফ লাইফ এর উপর ডিপেন্ড করতেছে এবং ড্রাগ অ্যাকশন শর্টেন হবে। আচ্ছা, আমরা কোশ্চেন 3 তে চলে যাই। এক্সাম্পল অফ পার্শিয়াল অ্যাগনিস্ট। এই কোশ্চেনটা 3 থেকে 4 বার রেসিডেন্সি ডিপ্লোমা মিলিয়ে আসছে। এই কোশ্চেনটা ভুল করার কোনো সুযোগ নাই, এই কোশ্চেনটা অবশ্যই পারতে হবে, ঠিক আছে? A আর E হচ্ছে ট্রু।
সরি, A and E true. B, C, D false. বিসিডি ফলস, এ এবং ই ট্রু। সুন্দর। আর কেউ? A আর E true, বাকিগুলা false. বি আর ই ট্রু, বাকিগুলো ফলস। A আর জি, জি। E true, আচ্ছা, বাকিগুলা আছেন কোশ্চেন নাম্বার দিয়ে একটু কমেন্ট করেন, না হলে আমি বুঝতে পারছি না। লাইভে নওশিন তাবাসসুম আপু আগের কোশ্চেনের অ্যান্সার সঠিক দিয়েছিলেন, বিলকিস বিথি আপু সঠিক উত্তর দিয়েছিলেন। আচ্ছা, এখন কোশ্চেন 3 যেটা নিয়ে আলোচনা করছি সেটাতে চলে আসি। অ্যান্সার গুলো আমরা একটু দেখে নিই। এ এবং ই ট্রু, বাকিগুলা ফলস। আচ্ছা, এখন টার্ম জেনে ফেলি। ভাইয়া আমার নামটা উজায়ের নামে আছে, আমার ছেলের নামে, এই জন্য ছেলে মনে হচ্ছে। আমার নাম সাবরিন। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা না, ঠিক আছে ভাইয়া। আপু, হ্যাঁ, অ্যাফিনিটি, এগুলা, এই টার্ম গুলা আমরা কিন্তু এমবিবিএস লেভেলে পড়েছিলাম ফার্মাকোলজি পড়ার সময়, কিন্তু এখন দেখা যায় যে যখন আমরা কোশ্চেন সলভ করতেছি বা টপিক পড়তেছি, এখন কিন্তু এই টার্ম গুলো আমরা স্কিপ করে ফেলি, মনে করি যে এগুলো তো জানি, আর জানার প্রয়োজন নাই। কিন্তু এই টার্ম গুলা জানার প্রয়োজন, এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং দেখবেন আপনার লিখে রাখতে পারেন, নেক্সট কয়েকটা পরীক্ষার মধ্যে এই ডেফিনেশন থেকে কোশ্চেন আসবে। স্যাররা জানেন যে আমরা এখন মুখস্থবিদ্যা বেশি করে ফেলতেছি, কনসেপশনের প্রয়োজন। তো দেখি অ্যাফিনিটি, অ্যাবিলিটি অফ এ ড্রাগ টু বাইন্ড উইথ এ রিসেপ্টর। অ্যাফিনিটি কি? অ্যাফিনিটি বা আকর্ষণ, সেটা হচ্ছে একটা ড্রাগ এর সাথে বাইন্ড করার যে অ্যাবিলিটি বা ক্ষমতা, সেটাকে অ্যাফিনিটি বলছে। Efficacy, ability of a drug to activate particular receptor after binding with that receptor. Efficacy টা কি? একটা ড্রাগ একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে তার যে অ্যাক্টিভিটি, সেটা দেখানোর ক্ষমতা, সেটা হতে পারে কোনো রিসেপ্টরের পক্ষে বা বিপক্ষে, দুটাই হতে পারে। Potency, a measure of a drug activity expressed as terms of amount required to produce an effect of given intensity. Potencyটা হচ্ছে একটা অ্যামাউন্ট যেটা একটা গিভেন ইন্টেন্সিটি বা ইফেক্ট পাওয়ার জন্য প্রয়োজন। যেমন যে ড্রাগ কম ডোজে বেশি কাজ করে বা কম ডোজে আমরা আমাদের এক্সপেক্টেড ইফেক্ট পেয়ে থাকি, সেটাকে আমরা হাইলি পটেন্ট বলি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি লিগ্যান্ড, কেমিক্যাল সাবস্টেন্সেস হুইচ ক্যান কম্বাইন উইথ রিসেপ্টর, সেটাগুলোকে লিগ্যান্ড বলা হয়ে থাকে। যেমন ড্রাগ মলিকুল, হরমোন, কেমিক্যাল সাবস্টেন্স যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে তাদেরকে লিগ্যান্ড বলে। ক্লাসিক্যাল রিসেপ্টর হুইচ হ্যাভ এ এন্ডোজেনাস লিগ্যান্ড। আচ্ছা, এখন আমরা আমাদের টপিকের সাথে রিলেভেন্ট পোর্শনে চলে আসছি। আমরা আগে যেগুলো জেনেছি সেগুলো না জানলে আমাদের এখানে বুঝতে অসুবিধা হতো, এখন দেখবেন বুঝতে অনেক সুবিধা হবে বা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। Agonist, drugs having affinity as well as efficacy for a particular receptor. অর্থাৎ একটা অ্যাগনিস্ট একটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং সেক্ষেত্রে অ্যাক্টিভ করে এফিকাসি দেখাতে পারে, সেটা হচ্ছে অ্যাগনিস্ট। যেমন বিটা অ্যাগনিস্ট, আলফা অ্যাগনিস্ট আমরা পড়ে থাকি। এখন আসি অ্যান্টাগনিস্ট, ড্রাগস হ্যাভিং অ্যাফিনিটি বাট ল্যাকিং অফ এফিকাসি। যে ড্রাগ গুলা রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে কিন্তু কোনো ইফেক্ট দেখাতে পারছে না, তাকে অ্যান্টাগনিস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, এখন পার্শিয়াল অ্যাগনিস্ট, আমাদের আজকের কোশ্চেনের টপিকে চলে আসছি। এবং পার্শিয়াল অ্যাগনিস্ট কি হচ্ছে এখানকার সবচাইতে ইম্পর্টেন্ট পোর্শন। কেউ যদি বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, সেটা অবশ্যই জানাবেন, ফেসবুক লাইভে হোক বা জুমে হোক। আচ্ছা, পার্শিয়াল অ্যাগনিস্ট, ড্রাগস বাইন্ডিং উইথ স্পেসিফিক রিসেপ্টর evokes quick response and also prevent a full agonist from acting on that receptor. অর্থাৎ পার্শিয়াল অ্যাগনিস্ট একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, করে তাকে অ্যাগনিস্ট যেভাবে ইফেক্ট দেখাতো সে সেভাবে পারছে না, একটা কুইক রেসপন্স করতেছে, সাথে আর কি করছে, একটা অ্যাগনিস্টকে বাইন্ড করতে দিচ্ছে না।
ঠিক আছে? ফলে পার্শিয়াল অ্যাগনিস্ট অলসো কল্ড পার্শিয়াল অ্যান্টাগনিস্ট। এখন আমি কোশ্চেনে বলেছিলাম পার্শিয়াল অ্যাগনিস্ট কি আসছে, আপনারা বলেছিলেন ARE2। এখন যদি আমি পার্শিয়াল অ্যান্টাগনিস্ট কি আছে, যদি এই কথাটা না জানতেন তাহলে কি করতেন, ARE ফলস দিতেন, BCD ট্রু দিতেন, তাই না? বা সবগুলা ফলস দিতেন। দেখেন ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে অনেক দূর এগিয়ে রাখছে। ঠিক আছে, তো এখন দেখি। ভাইয়া বুঝি নাই। আচ্ছা, পার্শিয়াল অ্যাগনিস্টকে আমরা পার্শিয়াল অ্যান্টাগনিস্ট বলতে পারি। অর্থাৎ কোশ্চেনে পার্শিয়াল অ্যাগনিস্ট বললে যে অ্যান্সার গুলা আসবে, পার্শিয়াল অ্যান্টাগনিস্ট বললেও সেই অ্যান্সার গুলাও আসবে, একই সেম। এর মধ্যে কোনো মতভেদ নাই, পার্শিয়াল অ্যাগনিস্ট যা পার্শিয়াল অ্যান্টাগনিস্ট তা। এখন এক্সাম্পল গুলা খুবই ইম্পর্টেন্ট, আপনারা প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা কাজে লাগবে ইনশাল্লাহ। ক্লোনিডিন, পিন্ডোলল, ন্যালোফ্রিন, বুপ্রেনরফিন, অ্যাসিটাবিউটল। আমি আবারও বলছি, পার্শিয়াল অ্যাগনিস্ট বা পার্শিয়াল অ্যান্টাগনিস্টের এক্সাম্পল ক্লোনিডিন, পিন্ডোলল, ন্যালোফ্রিন, বুপ্রেনরফিন, অ্যাসিবিউটল। আচ্ছা, যদি আমি আজকে আপনাদের সাথে অনলাইনে না হয়ে অফলাইনে অ্যাড হইতাম, আমি অবশ্যই ক্লাসে এই মানে 5টা উদাহরণ কয়েকবার করে বলাতাম। আপনারা হচ্ছে নিজেরা ক্লাসের পরে একটু নিজে রিক্যাপিচুলেট করেন, নিজে নিজে বলেন, এটা প্র্যাকটিস দরকার আছে। আচ্ছা, ইনভার্স অ্যাগনিস্ট, drugs bind to some receptor as an agonist but shows reverse activity। অর্থাৎ এ হচ্ছে শত্রু, শত্রু কেমন হিসেবে যোগ বাইন্ড করতেছে কিন্তু রিভার্স অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ইনভার্স অ্যাগনিস্টের ডেফিনেশনটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, এখন আমরা আজকের 4th কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে ফলোইং কজেস হেপাটিক এনজাইম ইন্ডাকশন। হেপাটিক এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন, এই দুইটা টপিক এখানকার ইনফিনিটি স্টার। এখান থেকে কোশ্চেন না করলে জেনারেল ফার্মাকোলজি কখনোই কমপ্লিট বলা যাবে না, এবং কোশ্চেন আসবেই। আপনারা লিখে রাখতে পারেন এই দুইটা প্রশ্ন থেকে, মানে দুইটা টপিক থেকে কোশ্চেন আসবেই। আচ্ছা, তো অপশন গুলো দেখি। অপশন এ আইসোনিয়াজিন, অপশন বি কার্বামাজিপাইন, অপশন সি ইথানল, অপশন ডি ফেনোবারবিটান, অপশন ই পেনিসিলিন। প্লিজ অ্যান্সার, যারা জুমে আছেন তারা আনমিউট করে অ্যান্সার। ABD true, ABD true, এ বি ডি true, BRD CRE false, সিআরই ABD ট্রু ভাইয়া, ABD ট্রু হবে। আর কেউ? আচ্ছা, আমরা তাহলে অ্যান্সারটা দেখে ফেলি। অ্যান্সার হচ্ছে সিডি। জি, এটা হচ্ছে, আমি এখনই এক্সপ্লেনেশনে চলে যাব। এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইন্ডাকশন জিনিসটা কি? ইনক্রিজ মেটাবলিজম অফ কমিটেন্টলি ইউজ ড্রাগ। অর্থাৎ আপনি একটা ড্রাগ দিচ্ছেন, সেই আপনি এর পাশাপাশি যদি অন্য একটা ড্রাগ দেন, সেই ড্রাগের মেটাবলিজমটা বাড়িয়ে দিচ্ছে। আমি আবার বলি, এনজাইম ইন্ডিউসিং ড্রাগ গুলা কি করছে, আপনি একটা ড্রাগ দিচ্ছেন, সেই ড্রাগটা এর পাশাপাশি অন্য যে ড্রাগ গুলা দিচ্ছেন তার মেটাবলিজমকে বাড়িয়ে দিচ্ছে, ইউজুয়ালি 2 to 4 folds। ওকে, আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা এনজাইম ইন্ডাকশন স্লো প্রসেস। এনজাইম ইন্ডাকশন হতে সময় লাগে, কিন্তু এনজাইম ইনহিবিশন ফাস্ট প্রসেস। আপনি একদিন দিলে এনজাইম ইনহিবিশন হয়, আর এনজাইম ইনহিবিশন 7 থেকে 10 দিন সময় লাগে। যাই হোক, এখন দেখে ফেলি যে এনজাইম ইন্ডাকশনের ফলে কি কি হতে পারে। থেরাপিউটিক ফেলিউর, অর্থাৎ আপনি একটা ড্রাগ দিচ্ছেন, সেই ড্রাগটা দ্রুত মেটাবলাইজড হয়ে যাচ্ছে, প্লাজমাতে থাকতে পারছে না, ফলে তার ইফেক্ট পাচ্ছি না, অর্থাৎ থেরাপিউটিক ফেলিউর হবে। ডেভেলপমেন্ট অফ টলারেন্স অফ ইনডিউসিং এজেন্ট ইটসেলফ, এই সিস্টেমটা অনেক বইতে বা অনেক জায়গায় থাকে। ডেভেলপমেন্ট অফ টলারেন্স, টলারেন্সটা কার বাড়াবে ভাই?
অবশ্যই যেই এজেন্টটা দিচ্ছেন তার টলারেন্স হবে। আচ্ছা, ইভ্যালুয়েশন অফ ডিজিজ, নতুন একটা ডিজিজ ইভ্যালুয়েট করতে পারে, যেহেতু অন্য একটা যে ড্রাগটা পাচ্ছে সেটা পাচ্ছে লো ডোজে, যে ডোজ প্রয়োজন সেই ডোজে পাচ্ছে। আচ্ছা, ইনক্রিজ ভ্যারিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ রেসপন্স, আমি আবার বলছি এটা ইনক্রিজ ভ্যারিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ রেসপন্স, অর্থাৎ আপনি একই ড্রাগ দুজন ব্যক্তিকে দিচ্ছেন, রেসপন্স ভিন্ন রকম পাচ্ছেন। এর কারণ হতে পারে একজন ব্যক্তি এনজাইম ইনডিউসিং যে ড্রাগ গুলো আছেন তার মধ্যে কোনো একটা ব্যবহার করছেন, কিন্তু আরেকজন ব্যক্তি পাচ্ছেন না। ড্রাগ ইন্টারঅ্যাকশন, এনজাইম ইন্ডাকশনের ফলে ড্রাগ ইন্টারঅ্যাকশনের পসিবিলিটি বাড়বে। ইনক্রিজ মেটাবলিজম অফ এন্ডোজেনাস সাবস্টেন্স, অর্থাৎ এন্ডোজেনাস যে সাবস্টেন্স গুলো থাকবে তার মেটাবলিজম বাড়বে। এখন লাস্ট পয়েন্ট, বাট ইট ইজ নট লিস্ট, অবশ্যই খেয়াল রাখবেন ইনক্রিজ টক্সিসিটি, যেমন এটা থেরাপিউটিক ফেলিউর করতে পারে, এর ক্ষেত্রে টক্সিসিটিও করতে পারে। এটা খেয়াল রাখেন, যদি টক্সিসিটি আসে হয়তো দেখেই দিয়ে দিবেন, ভাববেন টক্সিসিটি এনজাইম ইনহিবিশন ড্রাগ করে, ইন্ডাকশন করে না, কিন্তু এটা ভুল। এনজাইম ইন্ডাকশন ড্রাগসও টক্সিসিটি করতে পারে। আচ্ছা, এখন এক্সাম্পলে চলে আসি, যেটা আমাদের অপশনে ছিল। একজন আপু বলেছিলেন যে অপশন এ অর্থাৎ আইসোনিয়াজিড ফলস, কিন্তু মনে রাখবেন খুব সহজ একটা উপায়, সেটা হচ্ছে রিফাম্পিসিন অ্যান্টিবায়োটিকের মধ্যে এনজাইম ইনডিউস করে, এছাড়া ম্যাক্সিমাম যে অ্যান্টিবায়োটিক গুলো আছে তারা এনজাইম ইনহিবিশন করে থাকে। তো এক্সাম্পল গুলো গ্লাইসোফুলভিন, বারবিটুরেট, ফেনাইটোইন, ফেনোবারবিটাল, রিফাম্পিসিন, কার্বামাজিপাইন, ইথানল, স্মোকিং। স্মোকিং এর ফলে এনজাইম ইন্ডাকশন হতে পারে। এই জন্য অনেকে ড্রাগ, অনেক স্যার বা অনেক ডক্টর ড্রাগ দেওয়ার সময় জিজ্ঞাসা করেন যে স্মোকিং করে কিনা, কারণ দ্রুত হতে পারে, ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখার একটা সূত্র আছে, জিবি প্রাইসেস, জিবি রেশিও ফুল ফেনোবারবিটাল আর রিফাম্পিসিন, আই কিছু নাই, আইটা আইসোনিয়াজিড মনে করেন না, আই কিছু নাই, সিতে কার্বামাজিপাইন, ইতে ইথানল, এসতে স্মোকিং। কোনো কিছু বলেন, আমি বারবার যাতে আপনাদের ব্রেনে একটু থাকে। এখন চলে আসছে আজকে আমাদের লাস্ট টপিক বা লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে থ্যারাপিউটিক ইন্ডেক্স। কোশ্চেনটা BCD ট্রু, ACD ট্রু, BCD ট্রু, A আর E ফলস। এর কেউ আজকে লাস্ট কোশ্চেন। আচ্ছা, আমি চলে যাই, তার আগে একটা কথা বলি, যে কোশ্চেন আলোচনার পক্ষে আপনারা নেবেন না, কিছু কথা বলবো, 2 মিনিট লাগবে। আচ্ছা, তো শুরু করছি, অ্যান্সারে চলে যাই। A আর E false, drug having low therapeutic index, A আর E false, toxin aminophylline represent true, আর drug having high therapeutic index দিলে A আর E true হতো। এখন আমরা এক্সপ্লেনেশনে চলে যাই, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আর পারলে স্ক্রিনশট কাছে রেখে দিবেন। পরীক্ষার আগে পরীক্ষার দিন সপ্তাহে পারলে এই স্ক্রিনশট তিনটা দেখে যাবেন, ঠিক আছে? Therapeutic index expression is the ratio between toxic dose and অর্থাৎ যেই ডোজে টক্সিক করবে এবং যেই ডোজে ইফেক্টিভ হবে তার যে রেশিও সেটাকে বলতেছে থেরাপিউটিক ইন্ডেক্স। এর ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স গুলো মনে রাখবেন, কারণ এটাও চলে আসতে পারে। যেমন প্লাজমা আফতাবের ইম্পর্টেন্স পরীক্ষায় এসেছে, থেরাপিউটিক ইন্ডেক্সের ইম্পর্টেন্স এখনো আসেনি, কিন্তু চলে আসতে পারে। তারা এখন কোশ্চেন রিপিট কম করছেন, কিন্তু
কিন্তু টপিক থেকে কোশ্চেন আসছে, এটা খেয়াল রাখবেন। প্রোভাইড এ সেফটি ডাটা ফর এনি ড্রাগ। একটা ড্রাগ সেফ কি সেফ না সেটা আমরা এখান থেকে জানতে পারবো। মোর টিআই মোর সেফ এন্ড ভাইস ভার্সা, অর্থাৎ একটা ড্রাগের থেরাপিউটিক ইনডেক্স যখন বেশি হবে সেটা সেফ, এবং ভাইস ভার্সা। ফর সেফার অ্যাপ্লিকেশন টিআই মাস্ট বি মোর দ্যান 1। টিআই অর্থাৎ থেরাপিউটিক ইন্ডিকেট পয়জনিং। A drug may have different TI depending on use. এই কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। A drug may have different TI অর্থাৎ therapeutic index depending on use. যেমন অ্যাসপিরিন। অ্যাসপিরিন ড্রাগটা একসময় অনেক জনপ্রিয় ছিল, ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। অ্যাসপিরিন হ্যাভ TI in headache, অর্থাৎ যদি আমি হেডেকের জন্য ব্যবহার করি সেটা হাই টিআই, কিন্তু যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ব্যবহার করে থাকি সেটা লো টিআই হবে। এরপরে আসি ইভালুয়েশন অফ ড্রাগ। ইভালুয়েশন অফ নিউ ড্রাগ, একটা নতুন বের করতেছি, তো এর আগে দেখতে হবে ড্রাগটার থেরাপিউটিক ইনডেক্স কত, অর্থাৎ এটা সেফ না আনসেফ। ঠিক আছে, এরপরে চলে আসি এক্সাম্পল গুলা, এটা খুবই ইম্পর্টেন্ট। ড্রাগস হ্যাভিং হাই টিআই, অর্থাৎ হাই টিআই অর্থাৎ থেরাপিউটিক ইনডেক্স গ্রামে আরো বাতাসে আরাম আসে থাকবো, যদিও পরিবেশটা একটু শহরের মতো সবকিছু প্রয়োজনে পাওয়া যায় না, তারপরে আরো যিনি মিউট করুন প্লিজ, কথা শোনা যাচ্ছে। ড্রাগস হ্যাভিং হাই টিআই, আমার কাছে গ্রাম ভালো লাগে, বাট ওটা আসলে লিমিটেড সময়ের জন্য, আনলিমিটেড সময়ের জন্য। শহরই সবচেয়ে ভালো, কিন্তু আসলে সবকিছু পাওয়া যায় না হাতে নাগালে, তো গ্রামে সবকিছু পাচ্ছি। ডায়াজিপিনসের মধ্যে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এনএসআইড, প্যারাসিটামল, সেগুলো হচ্ছে হাই টিআই। হাই টিআই কেন বলতেছি, এগুলা মোর সেফ। সহজে মনে রাখতে পারবেন যেই ড্রাগ গুলা আমরা যারা ছোট ডাক্তার আছি বা হচ্ছে যারা ইন্টার্ন করছি সহজে লিখে ফেলতে পারি, সেগুলা হচ্ছে হাই টিআই, অর্থাৎ আমরা ইন্টার্নের সময় এই ড্রাগ গুলা ইনভ্যারিয়েবলি প্রেসক্রাইব করেছি। এখন যে ড্রাগ গুলা লো টিআই অর্থাৎ রিলেটিভলি আনসেফ, দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় বড় স্যাররা তাদের বা রাউন্ডের সময় দিয়ে থাকেন, আমরা টুক করে নোট করে ফেলি। অর্থাৎ এই ড্রাগ গুলা ইনভ্যারিয়েবলি ইউজ করা যায় না। ড্রাগ গুলা ইউজ করার আগে অবশ্যই ভাবতে হবে আমাদেরকে। সেকেন্ড টাইম ড্রাগ কি কি আছে দেখিনি আমরা। বারবিচুরেট, ফেনোবারবিটান, থিওপেন্টাল সোডিয়াম, নার্কোটিক অ্যানালজেসিক and CNS depressing drug except benzodiazepines। এটা খেয়াল রাখবেন, বেনজোডায়াজিপিনস হাই টিআই, কারণ আমরা কিন্তু সহজে পেশেন্টদেরকে রাতে ঘুম হচ্ছে না, একটা ডায়াজিপাম দিয়ে দিই বা ক্লোনাজিপাম দিয়ে দিই। ঠিক আছে, কার্ডিয়াক গ্লাইকোসাইড অর্থাৎ ডিগক্সিন, ডিটক্সিন, কেউ কি কখনো দিয়ে, মানে যারা শুনছেন বা যারা ইন্টার্ন করেছি আমরা কখনো কি দিয়েছি? দি নাই। এগুলো অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন বা বড় স্যাররা দিয়ে থাকেন। আচ্ছা, এরপরে কি আছে? এন্টি অ্যারিথমিক ড্রাগ গুলো অত্যন্ত ভয়ঙ্কর, এরা হঠাৎ করে আপনাকে পেশেন্টকে খারাপ করে ফেলতে পারে, এই জন্য দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ড্রাগ গুলো লো থেরাপিউটিক ইনডেক্স অর্থাৎ আনসেফ। এন্টি ক্যান্সার ড্রাগ, অ্যান্টিকোঅ্যাগুল্যান্ট, অ্যামাইনো গ্লাইকোসাইড অর্থাৎ জেন্টামাইসিন গ্রুপে যে ওষুধগুলো আছে আমরা দিয়ে থাকি, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, এগুলো দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ড্রাগগুলোর থেরাপিউটিক ইনডেক্স কম। এন্টি হাইপারটেনসিভ, ওসিপি, থিওপেন্টাল সোডিয়াম, অ্যামিনোফাইলিন ড্রাগটা আমরা অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করে থাকি, কিন্তু এটা কার্ডিয়াক অ্যারিথমিয়া করে থাকে, এই জন্য হর হামেশা দেওয়া যাবে না, অবশ্যই এক্সপার্ট অপিনিয়নে দিতে হবে। আর ওসিপিও আমরা ইউজ করি, কিন্তু এটার থেরাপিউটিক ইনডেক্সও কম। আচ্ছা, আজকের মতো আমাদের কোশ্চেন আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি। যেই 5টা টপিক আলোচনা করেছি কোশ্চেনের আলোকে, এই 5টা টপিক মহা ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই কেউ না পড়ে যাবেন না। তো পড়ালেখা বিষয়ে কথা অনেক হলো, এখন একটু জীবনের কথা বলি। সেটা হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা দিতে গেলে অবশ্যই আমাদেরকে অনেক অনেক অবস্ট্রাকল ফেস করতে হয়। তো প্রথম থেকে এই অবস্ট্রাকল গুলো আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। আমি একটা কথা বলে থাকি, রেসিডেন্সি পরীক্ষায় ভালো করতে গেলে
50% নলেজ এবং 50% মেন্টাল স্ট্রেংথ প্রয়োজন। আপনি মেন্টাল স্ট্রেংথ বলতে যে আপনার যে অবস্টাকেল গুলো আসবে, যে বাধা বিপত্তি গুলো আসবে, সেগুলো আপনাকে সুন্দর করে হ্যান্ডেল করতে হবে, কারণ এটা হচ্ছে একটা লং প্রসেস। ঠিক আছে। আর পাশাপাশি অনেকের অনেক ফিজিক্যাল প্রবলেম থাকে, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। আর সর্বোপরি আমাদের যে সৃষ্টিকর্তা যে ধর্মের থাকেন না কেন, প্রতি ধর্মের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। আমরা যারা মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের আছি, যারা আছি, তাদেরকে অবশ্যই তার কাছে দোয়া করতে হবে সাফল্যের জন্য, কারণ এত বড় পরীক্ষায় আসলে ওভারকাম করা সম্ভব না। আচ্ছা, আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই বছর 2022-এর রেসিডেন্সি পরীক্ষায় অনেক 39 বিসিএস যারা গিয়েছে তারা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ গভর্নমেন্ট পোর্শনে কম্পিটিশনটা বেশি হবে। ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল প্রাইভেট পোর্শনে যেই পোর্শনটা থাকে সেখানেও কম্পিটিশন হবে, কারণ এখনই 42 বিসিএস এর পোস্টিং হয়ে যাবে না। অর্থাৎ যারা 42 বিসিএস এ অ্যালাউ হবেন বা কোয়ালিফাই করবেন, তারাও রেসিডেন্সি পরীক্ষা দিতে পারবেন, এবং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। পরীক্ষা দিবেন, অ্যালাউ হবেন, আপনি 2 বছরের জন্য গ্রামে থাকবেন বা ইউনিয়ন লেভেলে থাকবেন, এরপরে চলে আসতে পারবেন। অর্থাৎ আপনার 2টা বছর খুব শান্তিতে কাটবে, চিন্তা করা লাগবে না যে এরপরে কি করবো না করবো। আর আমি লাস্ট একটা স্লাইড দিয়েছি, সেটা হচ্ছে নো ম্যাটার হাউ মেনি মিস্টেকস ইউ মেক অর হাউ স্লো ইউ প্রোগ্রেস, you are still way ahead of everyone who is not trying. টনি রবিন্স বলেছেন। টনি রবিন্স আমেরিকার একজন বড় ধরনের মোটিভেশনাল স্পিকার, এবং ওনার প্রোগ্রামে অনেক লোক হয়ে থাকে। তো এখানে বলেছে যে আপনি চেষ্টা করছেন, অবশ্যই আপনি এগিয়ে আছেন তাদের থেকে যারা চেষ্টা করছে না। আর কখনো হতাশ হবেন না, কখনো ডিপ্রেসড হবেন না, সবসময় মেন্টালি কুল থাকবেন। আর আমি একটা কথা বলতে চাই, বোরিং না, করলে একটা আনন্দ নিয়ে পড়বেন। আমি জানি লেখাপড়া অনেক বোরিং জিনিস, কিন্তু এর মধ্যে আপনাকে আনন্দ নিতে হবে। ঠিক আছে। ভাইয়া একটা কথা ছিল একটু অন্যরকম, তারপরে বলি যে কালকের পরীক্ষাটা যে বাতিল হলো, সেটার এডমিট কার্ড কি সবাই তুলতে পেরেছেন? আমি কিন্তু সাইট বন্ধ হয়েছে, আমি তুলতে পারিনি। এখন আজকে তো লাস্ট ডেট ছিল, এখন সেক্ষেত্রে আসলে সবাই কি তুলেছে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। আপু আপনার কোশ্চেন আমি বুঝতে পারি না। আচ্ছা, কালকে যে ডিপ্লোমা পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা তো ক্যান্সেল হলো, সেটার এডমিট কার্ড তোলার আজকে লাস্ট ডেট ছিল, কিন্তু ওরা সাইট না বন্ধ করে দিছে, এডমিট কার্ড তুলতে পারিনি। অনেকেই শুনেছে তুলে রেখেছে, এখন আমরা যারা তুলতে পারিনি আবার কি মানে তোলা কি যাবে কিনা, আমি একটু এইটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে একটু সমস্যায় পড়বো কিনা, নাকি আমি ঢুকতে পারি না সাইটে, সবাই তুলে ফেলছে এরকম কিনা। আমি কম। হ্যালো, শুনতে পাচ্ছি না ভাইয়া। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? না ভাইয়া শুনতে পাচ্ছি না, কালি একটু হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, জি বলুন ভাইয়া, আমি মিস করেছি কি বলেছেন একটু। যেটা বলছি সেটা হচ্ছে আমি অনেক যে তারা তুলতে পারেন নাই। ঠিক আছে, শুধু আপনি একা না, সাইট বন্ধ করেছে। তো আমি আশা করছি পরীক্ষার আগে অবশ্যই আপনার ডিপ্লোমার অ্যাডমিট কার্ড আপনি তুলতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করেন না, ইনশাআল্লাহ তুলতে পারবেন, অসুবিধা হবে না। জি থ্যাংক ইউ ভাইয়া, খুব টেনশনে ছিলাম আসলে যে আমি একাই কিনা না আরো কেউ আছে এরকম। এনিওয়ান ফেসবুক লাইভে যারা অ্যাড আছেন তারাও বলতে পারেন। আচ্ছা, যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করছি আজকে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাথে ছিলেন, যারা শুনেছেন। আর ইনশাল্লাহ আপনারা যারা শুনেছেন উপকৃত হবেন। আর যে স্ক্রিনশট গুলো আমি রাখতে বলেছি আপনারা রাখলে দেখবেন রেসিডেন্সি হোক ডিপ্লোমা হোক এখান থেকে কোশ্চেন কমন আসবেই। চ্যাট বক্সটা একটু আমি দেখি, চ্যাট বক্সে কি বলেছেন।
ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, পড়াশোনা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর কাইন্ড হিয়ারিং।